পুশিন বিতর্কের মাঝে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন পরিকল্পনা। ইসরায়েলকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা শঙ্কা। ইরানের ড্রোন কোথায় আছে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। হঠাৎ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে মুখর দিল্লি। পাথরের জাদুতে সিরিয়ান নারীদের ঘুরে দাঁড়ানোর গল্প। অস্ত্রধারী রোবট কুকুর পাহারা দেবে তাইওয়ান। বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটাতারের ওপারে শুরু হয়েছে বড় পরিবর্তন। সীমান্ত জুড়ে চলছে নিরাপত্তা, আইন এবং জটিল সমীকরণ। একদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিল্লির আইনি কড়াকড়ি আর পুশিন বিতর্ক, অন্যদিকে সীমান্তকে আরও সুরক্ষিত করতে যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা নয়, রয়েছে মানুষের জীবন ও বাস্তবতাও। সীমান্তের দুই পাশে বসবাসকারী অসংখ্য পরিবারের ভবিষ্যৎ, উদ্বেগ এবং প্রত্যাশা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক মূল্যবোধ রক্ষা করা, এই দুই চ্যালেঞ্জের সমন্বয় নিয়েই এখন বাংলাদেশ ভারত সীমান্তে শুরু হয়েছে নতুন অধ্যায়। সম্প্রতি ভারতের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে একটি সংবেদনশীল প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, সীমান্ত দিয়ে অনেক মানুষকে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই পুশ ইন বিতর্ক নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশি সহ যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে আছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই পুরো প্রক্রিয়াটি হবে মানবিক ও নিয়মতান্ত্রিক দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে। ভারত প্রথমে সন্দেহভাজনদের তালিকা বাংলাদেশের কাছে পাঠায়। বাংলাদেশ তাদের নাগরিকত্ব যাচাই করার পরই কেবল বিতরণ প্রক্রিয়া শুরু হয়। জয়সওয়াল আশা প্রকাশ করেন, বাংলাদেশে আটকে থাকা তালিকাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে এই মানুষদের নিজ দেশে ফেরার পথ সহজ ও কার্যকর হবে। এরই মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার লঙ্কামুড়া চৌকিতে একটি তাৎপর্যপূর্ণ সফর করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেখানে বিএসএফ জওয়ানদের আধুনিক অস্ত্রশস্ত্র পরিদর্শন করেন। অমিত শাহ জানান, শুধু প্রথাগত পাহারা দিয়ে এখন আর সীমান্ত অপরাধ রোখা সম্ভব নয়। চোরাচালান ও মানব পাচারের মতো নির্মম অপরাধ বন্ধ করতে ভারত সরকার এবার নিয়ে আসছে স্মার্ট বর্ডার প্রজেক্ট। এটি মূলত একটি প্রযুক্তি নির্ভর নিরাপত্তা কাঠামো, যা সীমান্ত জুড়ে অপরাধীদের নজরদারি বাড়াবে। খুব দ্রুতই পরীক্ষামূলকভাবে এই অত্যাধুনিক ডিজিটাল সীমান্ত ব্যবস্থাপনা চালু হতে যাচ্ছে। অরিত্র বাসু, কালবেলা। তবে কি এবার পরম মিত্র ইসরায়েলের উপরেই আস্থা হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা যখন নতুন মাত্রা পেয়েছে, ঠিক তখনই ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক নিয়ে সামনে এসেছে এক বিস্ময়কর দাবি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন ইসরায়েলকে গুরুতর পাল্টা গোয়েন্দা হুমকি হিসেবে বিবেচনা করছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ওয়াশিংটনের অভ্যন্তরীণ নীতি নির্ধারণ প্রক্রিয়া, বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্য বিষয়ক সিদ্ধান্ত সম্পর্কে আগাম তথ্য সংগ্রহের প্রচেষ্টা আরও জোরদার করেছে। এ কারণেই পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি একটি নতুন মূল্যায়ন তৈরি করেছে, যেখানে এসব উদ্বেগ বিস্তারিত তুলে ধরা হয়েছে। জানা গেছে, 7 পৃষ্ঠার ওই মূল্যায়ন প্রতিবেদনে ইসরায়েলের মানব গোয়েন্দা নেটওয়ার্ক, প্রযুক্তি নির্ভর নজরদারি সক্ষমতা এবং উচ্চ পর্যায়ের তথ্য সংগ্রহের কৌশলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি ও ইরান সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে আগাম তথ্য পেতেই এই তৎপরতা চালানো হচ্ছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের গতিবিধি পর্যবেক্ষণে বার্নার ফোন ব্যবহার, গোপন বৈঠক ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মতো কৌশলও নেওয়া হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। এমন এক সময় এই মূল্যায়ন সামনে এলো যখন ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্যের খবর প্রকাশ্যে এসেছে। ফলে কৌশলগত অংশীদারিত্বের আড়ালে নতুন করে অবিশ্বাসের ছায়া ঘনীভূত হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইসরায়েল। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল কখনোই মার্কিন সরকারি প্রতিষ্ঠান বা কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালায় না। ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম শুধুমাত্র শত্রুদের বিরুদ্ধে পরিচালিত হয়, মিত্রদের বিরুদ্ধে নয়। তবুও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ বিষয়টিকে হালকাভাবে দেখছেন না।
তাদের মতে ইতিহাস জুড়েই ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান সম্পর্কে আগাম তথ্য সংগ্রহে আগ্রহী ছিল। ফলে নতুন এই অভিযোগ সত্য প্রমাণিত হোক বা না হোক, এটি যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভেতরে জমে থাকা অস্বস্তি ও অবিশ্বাসের ইঙ্গিত বহন করছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। ইরানের ড্রোন কোথায় আছে তা জেনে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি দাবি করেছেন ইরানের ড্রোন কারখানাগুলোর অবস্থান এখন ওয়াশিংটনের জানা এবং এসব স্থাপনার বড় একটি অংশ ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে। শুক্রবার এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েলফারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের ড্রোন কোথায় তৈরি হচ্ছে এবং তাদের প্রধান উৎপাদন কেন্দ্রগুলো কোথায় অবস্থিত। তার দাবি, এসব কারখানার অধিকাংশই হামলার মাধ্যমে অকার্যকর করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থারও বড় অংশ ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি ইঙ্গিত করেন, আগের তুলনায় দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং এখন এর একটি সীমিত অংশই কার্যকর অবস্থায় রয়েছে। শতকরা হিসেবে তিনি এই সক্ষমতাকে প্রায় 21 থেকে 22% মধ্যে বলে উল্লেখ করেন। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের হাতে এখনো কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে তা পূর্বের তুলনায় অনেক সীমিত। তার মতে, সাম্প্রতিক সামরিক চাপের কারণে দেশটির প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। দিল্লির রাজপথে আবারও শোনা যাচ্ছে প্রতিবাদের স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ, জয় ভীম এবং ভারত মাতা কি জয় ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে নয়াদিল্লি। আন্দোলনের কেন্দ্রে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একটি নাম, ককরোচ জনতা পার্টি। সম্প্রতি ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম এবং ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে তরুণদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভ থেকেই জন্ম নেয় এই আন্দোলন। ককরোচ জনতা পার্টি নামটি এসেছে একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সম্প্রতি বেকার যুবক ও চাকরি প্রত্যাশীদের অবমূল্যায়ন করে ককরোচের সঙ্গে তুলনা করেন। সেই অপমানকেই প্রতিবাদের প্রতীকে পরিণত করে তারা নিজেদের পরিচয় দেয় ককরোচ জনতা পার্টি হিসেবে। এই আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে শনিবার ভোরে দিল্লিতে পৌঁছানোর পর তাকে ঘিরে বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, এসব ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এবং শিক্ষামন্ত্রীকে এর রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আন্দোলনটি ব্যাপক সাড়া ফেলেছে। এক্সে দেওয়া এক পোস্টে সিজিপি লিখেছে, কোটি কোটি তরুণের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মধ্যে। আমরা সেই কণ্ঠস্বর যাদের এতদিন উপেক্ষা করা হয়েছে। শত শত বছরের পুরনো ন্যাচারাল স্টোন মোজাইক বা প্রাকৃতিক পাথরের কারুকাজকে আধুনিক রূপ দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরের একদল সাহসী নারী। ছোট ছোট রঙিন পাথর পরম মমতায় জোড়া লাগিয়ে তারা শুধু চমৎকার সব শিল্পকর্মই তৈরি করছেন না, বরং এটি তাদের টিকে থাকার এবং উপার্জনের একটি বড় হাতিয়ার হয়ে উঠছে। অনেকগুলো ছোট ছোট নানা রঙের আর নানা আকারের প্রাকৃতিক পাথর একসাথে আঠা বা সিমেন্ট দিয়ে সাজিয়ে একটি সুন্দর ছবি বা নকশা তৈরি করা হলো। এটাই হলো মোজাইক। সাধারণত দেওয়াল, মেঝে বা বিভিন্ন প্যানেল সাজানোর জন্য এটি ব্যবহার করা হয়। আলেপ্পো শহরটি সারা বিশ্বেই তার প্রাচীন স্থাপত্য এবং চমৎকার কারুকাজের জন্য বিখ্যাত ছিল। ওসমানীয় আমল থেকেই এই শহরের আনাচে কানাচে এই পাথরের মোজাইকের কাজ দেখা যেত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মানুষের আগ্রহ কমে গিয়ে এই সুন্দর শিল্পটি প্রায় চিরতরে হারিয়ে যেতে বসেছিল। 2018 সালে আসমা মাহবুব নামের একজন প্রতিভাবান ভিজুয়াল আর্টিস্ট তার কিছু বন্ধুকে নিয়ে আরমাগান নামের একটি প্রজেক্ট শুরু করেন। এখনকার 10 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা পুরনো দিনের অনেক ঐতিহ্যই ভুলে গেছে। তাই আসমা এবং তার দল এই প্রাচীন শিল্পকে কিছুটা আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। তারা আগেকার মতো শুধু বড় দেওয়াল বা মেঝের নকশা না বানিয়ে ছোট ছোট এমন কিছু শোপিস, আয়নার ফ্রেম বা সুন্দর বক্স বানাচ্ছেন, যা সহজেই মানুষ নিজেদের ঘরে সাজিয়ে রাখতে পারে। প্রজেক্টের আরেকজন সহ প্রতিষ্ঠাতা এনজি ফাল্লাহা জানান, শুরুতে তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল কাজের জন্য সঠিক কাঁচামাল বা পাথর জোগাড় করা।
প্রথম দিকে যে পাথরগুলো পাওয়া যেত সেগুলো ছিল অনেক মোটা। সেই মোটা মোটা পাথর কেটে সূক্ষ্ম কাজ করাটা মেয়েদের জন্য খুব কষ্টের ছিল। পরে তারা অনেক খোঁজাখুঁজির পর কাজের উপযোগী পাতলা পাথর খুঁজে পান। তারা কোনো বিদেশি বা কৃত্রিম রং ব্যবহার করেন না। বর্তমানে সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে খাঁটি প্রাকৃতিক পাথর সংগ্রহ করেন। তাদের সামনে সবচেয়ে বড় বাধা হলো ক্রেতার অভাব। দেশের যা পরিস্থিতি তাতে পর্যটকদের আনাগোনা একেবারে নেই বললেই চলে। আর পর্যটক না থাকলে এই শৌখিন জিনিসগুলো কিনবে কে? তবুও তারা হাল ছাড়েননি। আসমা এবং তার দল প্রমাণ করে দিচ্ছেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজেদের শেকড়কে ভালোবেসে ঘুরে দাঁড়ানো সম্ভব। রিয়াদ হোসেন, কালবেলা। তাইওয়ানের সমুদ্র সৈকত আর সামরিক ঘাঁটিগুলো পাহারায় এবার দেখা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই চালিত 4 পেয়ে রোবট কুকুর। সম্প্রতি তাইওয়ানের ন্যাশনাল চুংশান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমন 3টি অত্যাধুনিক রোবট কুকুরের মডেল প্রদর্শন করেছে। আমেরিকার একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নকশার উপর ভিত্তি করে তৈরি এই রোবটগুলো কেবল সাধারণ হাঁটা চলাই করে না, বরং দুর্গম বা উঁচু নিচু পথে সাবলীলভাবে চলাফেরা করা, নিখুঁত নজরদারি চালানো এবং প্রয়োজনে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার মতো ক্ষমতা সম্পন্ন। প্রায় 53 কিলোগ্রাম ওজনের এই রোবটগুলো প্রতি সেকেন্ডে 2.5 মিটার বা ঘন্টায় 9 কিলোমিটার বেগে ছুটতে পারে। ভিডিও গেমসে বা কল্পবিজ্ঞানের সিনেমায় যেমন যন্ত্রচালিত প্রাণীদের মানুষের সহযোগী হিসেবে কাজ করতে দেখা যায়, ঠিক তেমনি এই রোবটগুলো বাস্তবেও বন্দুক, ক্যামেরা ও বিশেষ সেন্সর নিয়ে শত্রুর উপর নজরদারি এবং নিশানা ঠিক করতে সক্ষম। এমনকি আগুন নেভানো বা উদ্ধার কাজেও এদেরকে সহজেই ব্যবহার করা সম্ভব। চীন ও তাইওয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সামরিক উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষায় এই নতুন প্রযুক্তির আত্মপ্রকাশ ঘটল। মূলত সমুদ্র উপকূল, দুর্গম দ্বীপ এবং সামরিক ঘাঁটিগুলোতে সার্বক্ষণিক ঝুঁকিপূর্ণ পাহারার জন্য এই রোবটগুলো ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তাইওয়ান সম্প্রতি আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনার জন্য প্রায় $28 কোটি একটি বিশেষ বাজেট অনুমোদন পেয়েছে।